একটি ছোট বিমান অ্যামাজনের গ্রহীণ জঙ্গলে ক্র্যাশ করে বিমানে থাকা 9 জন যাত্রী বেঁচে যায়। এর মাঝে একজনের মৃত্যু হয় দুর্ঘটনায়। বেঁচে থাকার জন্য যাত্রীরা একে অপরকে সন্দেহ করতে থাকে। যাত্রীরা কি তাদের জীবন নিয়ে সেই জঙ্গল থেকে ফিরে আসতে পেরেছিল? জানতে হলে দেখতে হবে ওয়েব সিরিজ 943 মেক্সিকান মর্য। একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। শুরুতেই আমরা একটি যাত্রীবাহী প্লেন দেখতে পাই। তখন এক যাত্রী জানতে চায় কেন তাদের ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে। তখন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাকে ব্যাখ্যা করে তাদের আসল রুটের আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, তাই পাইলট নিজেই সিদ্ধান্ত নিয়ে রুট পরিবর্তন করেছে। আর এখন তারা অ্যামাজনের উপর দিয়ে উড়ে যাবে। যেহেতু ওই ফ্লাইটের মধ্যে শুধুমাত্র 8 জন যাত্রী ছিল, তাই তারা রুট পরিবর্তন নিয়ে এত একটা চিন্তা করেনি। কিন্তু কিছুক্ষণ পরই পুরো প্লেন আচমকা কাঁপতে থাকে। পাইলট লক্ষ্য করে হঠাৎ করেই তাদের জিপিএস সিস্টেম আর কাজ করছে না, এমনকি কন্ট্রোল প্যানেলও কাজ করছে না। পাইলট দ্রুত সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু তার এই চেষ্টাও ব্যর্থ হয়। দেখা যায় রেডিও কমিউনিকেশন সিস্টেমও কাজ করছে না। তখন পাইলট আন্দাজ করতে পারে যে সামনে তারা নিশ্চয়ই কোনো বড় ধরনের বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। পাইলট তখন প্লেনটিকে নিরাপদে ল্যান্ড করানোর চেষ্টা করতে থাকে আর নিজের ফোনটি হাতে নিয়ে একটি ভিডিও বার্তা রেকর্ড করতে থাকে। প্লেনটি আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল আর নিচে নামতে ছিল। পাইলট তখন গাছের গাছপালার সাথে সংঘর্ষ করে প্লেনের গতি কমানোর চেষ্টা করতে থাকে। এভাবে কয়েক কিলোমিটার চলার পর প্লেনটি জঙ্গলের মধ্যে ক্র্যাশ করে। এখানে প্লেনে থাকা 8 জন যাত্রী সেফ ছিল, কিন্তু প্লেনে থাকা অ্যাটেন্ডেন্ট সিট বেল্ট না পরার কারণে প্লেন ক্রাশ হওয়ার সময় প্রচন্ড রকম আঘাত পায় এবং সাথে সাথেই সে সেখানে মারা যায়। প্লেনের যাত্রীরা প্রচন্ড রকম ভয়ের মধ্যে ছিল আর তারা নিজেদের মধ্যে ডিসকাস করতে থাকে এখন তাদের কি করা উচিত। তখন তারা ককপিটে গিয়ে দেখতে পায় পাইলটও মারাত্মকভাবে আহত হয়েছে এবং তার বুকের মধ্যে গাছের ডাল ঢুকে গেছে। আশ্চর্যজনকভাবে তখনও সে বেঁচে ছিল। তখনই তারা দেখতে পায় বাহিরে প্লেনের মধ্যে আগুন লেগে গেছে, তাই তারা সবাই প্লেনের মধ্য থেকে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কারণ উদ্ধারকারী দল আসার আগ পর্যন্ত তাদেরকে এই প্লেনের মধ্যে আশ্রয় নিতে হবে। কিছুক্ষণ পর যখন পরিস্থিতি শান্ত হয়, তখন তারা 8 জন যাত্রী একসাথে বসে চিন্তা করতে থাকে কিভাবে তাদের রুট পরিবর্তন হলো আর কিভাবে বা তারা এই অ্যামাজনের এই গ্রহীণ জঙ্গলে আটকা পড়ে গেল আর এখনই বা তাদের কি করা উচিত। তাদের হাতে থাকা সেলফোনেও কোনো সিগন্যাল আসছিল না। তখন তারা বুঝতে পারে এই ঘন জঙ্গলের মধ্যে স্যাটেলাইট ফোন ছাড়া কারোর সাথে যোগাযোগ করা কোনোভাবেই সম্ভব না। আর তারা যদি কারোর সাথে যোগাযোগই না করতে পারে তাহলে তারা সাহায্য চাইবে কিভাবে। এটা নিয়ে তারা খুব ভয়ের মধ্যে ছিল, কারণ এই জঙ্গল থেকে হেঁটে বের হওয়ার সম্ভাবনা নাই, কারণ এই জঙ্গল শত শত মাইল বিস্তৃত ছিল। জঙ্গলের মধ্যে তো বিশাল বিশাল ভয়ানক জন্তু জানোয়ারও ছিল, তাই তাদেরকে এখান থেকে বের হতে হলে অবশ্যই বাহিরে কারোর সাথে যোগাযোগ করতে হবে। 8 জন যাত্রীর মধ্যে একজনের নাম জ্যাক। সে তখন সবার পরিচয় জানতে চায়, কারণ মিলেমিশে তো এখানে সবাই একসাথে থাকতে হবে আর মিলেমিশে এখান থেকে একসাথে সিদ্ধান্ত নিয়ে বের হতে হবে। জ্যাক নিজের পরিচয় দিয়ে বলে সে একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে ইনভেস্টিগার হিসেবে কাজ করছে আর এখন একটি কেস শেষ করে আমেরিকাতে যাচ্ছে। আরেকজন যাত্রী বলে তার নাম কেভিন, সে পেশায় একজন ডাক্তার। সে বলে কয়েক বছর ডাক্তারি করার পর মেডিকেল ইকুইপমেন্ট বিতরণের ব্যবসা শুরু করেছে, তাই সে নতুন কোম্পানির জন্য আমেরিকায় ফিরে যাচ্ছে। ডাক্তার কেভিন তখন বুঝতে পারে যে পাইলটের বুকের মধ্যে বেশি পরিমাণ আঘাত লেগেছে, তাই সে কথা বলতে পারতেছে না। আর সেই হলো এখানকার একমাত্র পাইলট যে তাদেরকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারবে, তাই যে কোনো মূল্যই হোক তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করতে হবে। এখানে অন্য আরেকজন যাত্রী তার পরিচয় দিয়ে বলে তার নাম ক্রিস্টি। সে বিভিন্ন দেশে ভ্রমণ করে এবং তার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করে থাকে। চতুর্থ যাত্রী হিসেবে পরিচয় দেয় কার্লোস নামের একজন রেসলার, যে মূলত মেক্সিকোর বাসিন্দা। এখন সে একটা ফাইটিং কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য আমেরিকায় যাচ্ছে। এরপর একটি দম্পতি পরিচয় দেয় ডনি এবং এমি। তারা বলে নতুন বিয়ে করার পর তারা হানিমুন করার জন্য আমেরিকাতে যাচ্ছে। এরপর আসে আরেকটা দম্পতি ডেভিড এবং লিসা। তারা মূলত একটা ছোট হোটেল চালায়। ডেভিডের হার্টের সমস্যা, তাই তার হার্ট সার্জারি করার জন্য তারা বাহিরে যাচ্ছে। এখানে 8 জন যাত্রী একে অপরের সম্পর্কে মোটামুটি ভাবে জেনে নেই। এখানে তাদের সাথে আরো একজন আছে আহত পাইলট, যে তার সম্পর্কে বলার মতো অবস্থায় নেই। জ্যাক তখন সবার উদ্দেশ্য বলে তাদের উচিত প্লেনের মাঝে থাকা খাবার এবং পানি ভাগ করে দেখা কতদিন তারা এখানে সার্ভাইভ করতে পারবে। তারা তখন দেখে প্লেনের খাবার এবং পানি সর্বোচ্চ 3 দিন চলবে। তখন জ্যাক আরো বলে বৃষ্টি আসলে তাদেরকে প্লেনের ভিতরে অবস্থান নিতে হবে, তাই প্লেন অ্যাটেন্ডেন্সকে বাইরে বের করে রাখতে হবে যাতে প্লেনের ভিতর পর্যাপ্ত জায়গা থাকে। তারপর তারা এই সমস্ত কাজগুলো শেষ করে। জ্যাক তখন আহত পাইলটের কাছে জানতে চায় তার প্লেনের মধ্যে স্যাটেলাইট ফোন আছে কিনা, যার মাধ্যমে তারা বাইরে সাহায্যের জন্য যোগাযোগ করতে পারবে। আর প্লেন কেন তার রাস্তা চেঞ্জ করলো আর এই জঙ্গলের মধ্যে কি জন্য ক্রাশ করলো। নিশ্চয়ই এর পিছনে লুকিয়ে থাকা কোনো সিক্রেট সে জানে। পাইলট কিছু বলার চেষ্টা করে, কিন্তু সে এতটাই আহত ছিল যে কিছু বলতে চাইলেও বলতে পারে না। জ্যাক তখন বলে যেহেতু কেভিন একজন ডাক্তার, তাই কেভিন যেন পাইলটের চিকিৎসা করে। কেভিন তখন বলে পাইলটকে বাঁচাতে হলে অবশ্যই তার সার্জারি করা লাগবে, আর এই জঙ্গলের মধ্যে তার কাছে কোনো সার্জারি করার মতো ওষুধ বা যন্ত্রপাতি কোনো কিছুই নেই। এই অবস্থায় সার্জারি করলে পাইলট আরো দ্রুত মারা যাবে। এদিকে লিসা প্লেন থেকে খাবার
খাবার এনে সবাইকে অল্প অল্প করে ভাগ করে দেয়। খাবার খাওয়ার পর তারা কিভাবে এখান থেকে বের হবে সেটা নিয়ে আবার ভাবতে থাকে। ক্রিস্টি তখন একটা পাহাড় দেখিয়ে বলে ওই পাহাড়ের উপর উঠলে নিশ্চয়ই মোবাইলের কোনো সিগন্যাল পাওয়া যাবে, তাই তাদেরকে সেখানে গিয়ে চেষ্টা করা উচিত। তখন সন্ধ্যা হয়ে গেছিল, তাই তারা পরদিন সকালে সেখানে ওঠার সিদ্ধান্ত নেয়। এদিকে পাইলটের অবস্থা আস্তে আস্তে আরো খারাপ হতে থাকে। এমন চলতে থাকলে তো পাইলট কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। তাই কেভিন সিদ্ধান্ত নেয় সে ঝুঁকি নিয়ে হলেও পাইলটের সার্জারি করবে। সে বাঁচবে কি বাঁচবে না সেটা তার ভাগ্যের উপর নির্ভর করবে। তারা কেভিনের কথা মতো প্লেনের ভিতর থেকে বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করতে থাকে পাইলটের সার্জারি করার জন্য। তখন কেভিন অ্যানেস্থেসিয়া ছাড়াই সার্জারি শুরু করে, ফলে পাইলট প্রচন্ড রকমের কষ্ট পেতে থাকে। সৌভাগ্যক্রমে সার্জারি প্রত্যাশার থেকেও ভালো হয়। কেভিন তখন বলে আজকে রাত্রটা রেস্ট করলে পাইলট সুস্থ হয়ে যাবে, কিন্তু তখনও কেউ জানে না তাদের কপালে কি আছে। রাতে যখন সবাই বাহিরে ঘুমাচ্ছে তখন এক মুখ ঢাকা ব্যক্তি পাইলটের মুখ চেপে ধরে এবং তাকে সেখানে হত্যা করে। সিরিজটা শুরুতে সাদামাটা লাগলো, এখান থেকে শুরু হয় আসল টুইস্ট। সকালে যখন সবাই ঘুম থেকে উঠে তখন তারা পাইলটকে মৃত অবস্থায় দেখতে পায়। পাইলটকে মৃত অবস্থায় দেখে তারা অনেকটা অবাক হয়, কারণ গতকালকে সার্জারি করার পর পাইলটের শারীরিক অবস্থা অনেকটা উন্নতি হয়েছিল আর পাইলটও তাদেরকে কি সিক্রেট জানাবে বলেছিল। তখন সবাই বলে তার শরীরে তো কোনো ধরনের কোনো ইনফেকশন ছিল না, তাহলে সে মারা গেল কিভাবে। তখন সবাই বলতে থাকে আমাদেরই উচিত ছিল গত রাতে পাইলটকে পাহারা দিয়ে রাখা। এখন যেহেতু পাইলট মারা গেছে তাহলে তো আর কিছু করার নেই। পাইলটকেও মৃত অ্যাটেন্ডেন্সের পাশে নিয়ে রাখা হয়, কিন্তু পাইলটকে নিয়ে রাখার সময় তার পকেট থেকে একটা ফোন পড়ে। সেটাকেও খেয়াল না করলে ও ডেনি ফোনটা তুলে নেয়। তার স্ত্রী এমনি তাকে জিজ্ঞাসা করলে সে বলে এ ব্যাপারে কাউকে কিছু না বলার জন্য, কারণ এখানে সে কাউকে বিশ্বাস করতে পারছে না। এরপর ডেনি মৃত্যু পাইলটের কাছে যায় এবং তার আঙ্গুলটা কেটে নেয় যাতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা আনলক করতে পারে। তারপর লিসা তার স্বামীকে বলে তার মনে হয় পাইলটের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, পাইলটকে কেউ মেরে ফেলেছে। লিসা এক সময় একটা হসপিটালের নার্স হিসেবে কাজ করেছে, তাই সে মৃত মানুষের চেহারা দেখলে বুঝতে পারে তার মৃত্যুটা আসলে কিভাবে হয়েছে। পাইলটকে দেখে তার মনে হয়েছে তার মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়নি, তাকে কেউ শ্বাসরোধ করে হত্যা করেছে, যার কারণে তার মুখ অনেকটা কালো হয়ে গেছে। তখন লিসা এটাও বলে যাত্রীদের মধ্য থেকেই কেউ তাকে মেরেছে। তখন ডেভিড তাকে জিজ্ঞাসা করে যাত্রীদের মধ্য থেকে কেউ তাকে কেন মারবে। লিসার মতে এই বিষয়টা তাদেরকে এখন খুঁজে বের করতে হবে, আর এখন থেকে তাদেরকে সাবধানে থাকতে হবে, নিজেদের ছাড়া কাউকে বিশ্বাস করা যাবে না। এই কথা বলার সময় লিসা অনুভব করে তাদের পিছন থেকে কেউ তাদের কথা শুনছে। সঙ্গে সঙ্গে সে তার আলোচনা সেখানে বন্ধ করে দেয়। এদিকে ক্রিস্টি তখন এমিকে বলে সে জানে ডনি এবং এমি হানিমুনে যাচ্ছে না, সে যেন তাকে সত্য কথা বলে। এমি তখন বলে সে একজন ধনী ব্যবসায়ীর মেয়ে আর ডনি তার পরিবারের একজন ড্রাইভার। তারা একে অপরের প্রেমে পড়ে যায়। তাদের এই সম্পর্ক তাদের পরিবার কখনোই মেনে নেবে না, তাই তারা এই ফ্লাইটে করে আমেরিকায় চলে যাচ্ছে। ক্রিস্টি তখন বুঝতে পারে কেন তারা মিথ্যা কথা বলেছে, কারণ অন্য যাত্রীরা যাতে তাদেরকে সন্দেহ না করে। এদিকে কার্লোস সবাইকে একটা ভালো খবর দেয়, সে প্লেনের ধ্বংস হয়ে যাওয়ার মধ্য থেকে একটা জিপিএস ডিভাইস খুঁজে পেয়েছে। সে বলে ডিভাইসটাকে নিয়ে যদি পাশের পাহাড়ে নিয়ে অ্যাক্টিভেট করতে পারে তাহলে তাদের কাজ হয়ে যাবে। তখন সে জানায় এই ডিভাইসের যে পরিমাণ ক্ষতি হয়েছে আজকের মাঝে সে তা ঠিক করে ফেলবে এবং কালকে তারা ডিভাইসটা পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে অ্যাক্টিভেট করবে। আর এই ডিভাইস অ্যাক্টিভেট করলে তাদের লোকেশন উদ্ধারকারী টিমের কাছে চলে যাবে, তখন খুব সহজে তাদেরকে উদ্ধার করে নিতে পারবে। তার কথাই সবাই কিছুটা আশার আলো দেখতে পায়। তাদের হিসেব মতে এই পাহাড়ের চূড়ায় উঠতে গেলে অর্ধেক দিন চলে যাবে, তাই তারা আগামীকাল সকালে এই পাহাড়ের চূড়ায় উঠবে এবং সেখানে গিয়ে এই ডিভাইসটা অ্যাক্টিভেট করবে। লিসা তখন তাদেরকে একটা খারাপ খবর শোনায় যে তাদের খাবার চুরি হয়ে গেছে। এখানে তাদের আটকে পড়া মাত্র একদিন হয়েছে, আর যদিও তাদের খাবার 3 দিন যাওয়ার কথা ছিল। তখন ক্রিস্টি এবং জ্যাক প্লেনের ভেতর চেক করতে থাকে কে তাদের খাবার এবং পানি চুরি করেছে। এখানে ক্রিস্টি এর খোঁজার স্টাইল দেখে জ্যাক মন্তব্য করে সে সাধারণ কোনো ট্রাভেলার হতে পারে না, কারণ সে যেভাবে তদন্ত করছে সাধারণ মানুষ এভাবে কখনোই তদন্ত করে না। তখন ক্রিস্টি অবশেষে তার পেশা সম্পর্কে জানায়, সে আসলে একজন রিপোর্টার। সে বিভিন্ন দেশে গিয়ে গ্যাংদেরকে এক্সপোজ করে এবং তাদেরকে পুলিশে ধরিয়ে দেয়, তাই সে নিজের ব্যাপারে মিথ্যা বলেছে। যাত্রীদের মধ্যে যদি কেউ ক্রিমিনাল থাকে যাতে তার উপর আক্রমণ না করে। এর থেকে আমরা বুঝতে পারি এখানে উপস্থিত যতজন যাত্রী আছে প্রত্যেকেই তাদের অতীত গোপন করেছে এবং মিথ্যে কথা বলেছে। এখন যেহেতু তাদের কাছে খাবার পানি এবং খাবার নেই, তাই তারা কার্লোসকে প্লেনের কাছে জিপিএস ডিভাইস ঠিক করতে রেখে বাকি সবাই খাবার এবং খাবার পানির খুঁজে বের হয়। জঙ্গলের পথে যেতে যেতে তারা কিছু নীল রঙের মাশরুম দেখতে পায়। ক্রিস্টি তার রিপোর্টিং অভিজ্ঞতা থেকে বলে এগুলা খেলে একজন মানুষের কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে, তাই সে সবাইকে এগুলো ছুঁতে মানা করে। সে আরো বলে এই সমস্ত মাশরুম মূলত ভেজা জায়গায় জন্মায়, তাই আশেপাশে নিশ্চয়ই পানির কোনো উপস্থিতি আছে। তারা একটু সামনে যেতেই পানির একটা নালা খুঁজে পায়, কিন্তু এই পানি খাওয়ার মতো উপযুক্ত ছিল না, তাই তাদেরকে এই পানিটা বিশুদ্ধ করার প্রক্রিয়া খুঁজে বের করতে হবে যাতে তারা পানিটা খেতে পারে। ঠিক তখনই তারা পেছন থেকে একটি গুলির আওয়াজ শুনে। তখন তারা দৌড়ে গিয়ে দেখে এটা আসলে ডেভিড তার স্ত্রী লিসার সাথে মিলে বন্দুক নিয়ে একটি বানর শিকার করেছে যাতে তারা সবাই মিলে খেতে পারে। আসলে তাদের মালপত্রের সাথে একটি বন্দুকও ছিল যা তারা কাউকে বলেনি। ডেভিডের শিকার করা বানর খেয়ে সবাই আজকে রাতের খাবার সারে। এদিকে ক্রিস্টি আর জ্যাক মিলে পুকুরের পানি বিশুদ্ধ করে ফেলে যা তারা পান করতে পারবে। আজকের জন্য তাদের খাবার এবং পানির সমস্যার সমাধান হয়ে গেছে। তবে তাদের মধ্য থেকে এমি বানর খেতে পারে না। খাবার যাতে নষ্ট না হয় ডেভিড
নিজেই তা খেয়ে নেয়। খাবার খেয়ে রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন আস্তে আস্তে ডেভিডের শরীর খারাপ হতে থাকে এবং দেখা যায় দূর থেকে কেউ এটা লক্ষ্য করছে। সে ব্যক্তির কাছে আমরা একটি স্যাটেলাইট ফোনও দেখতে পাই। সে অপর প্রান্তের ওই মেয়েকে ফোন করে বলে এখন পর্যন্ত আমাদের প্ল্যান ভালোভাবেই চলতেছে। এর থেকে বোঝা যায় এখানে কোনো একজন যাত্রীর কাছে স্যাটেলাইট ফোন আছে আর সেই এই সমস্ত ঘটনাগুলা ঘটাচ্ছে। এই লোকটি একজন একজন করে হত্যা করছে। এই লোকটি কে, কেনই বা তিনি হত্যাকাণ্ডগুলা ঘটাচ্ছে তা আমরা আরো সামনে গিয়ে জানতে পারবো। পরদিন সকালে সবাই লিসার কান্নার শব্দ শুনে ঘুম থেকে উঠে, কারণ তার স্বামী ডেভিড রাতে ঘুমের মধ্যেই মারা গেছে। ডাক্তার কেবিন পরীক্ষা করে জানায় তার মুখ থেকে ফেনা বের হচ্ছে, অর্থাৎ তার ফুড পয়জন হয়েছে। আর তাকে মনে হয় কেউ জঙ্গলের সেই বিষাক্ত মাশরুম খাইয়েছে, যার কারণে সে মারা গেছে। এটা শুনে লিসা অনেকটা রেগে যায় এবং বলতে থাকে তাদের মধ্য থেকে কেউ একজন একে একে সবাইকে হত্যা করছে। লিসার কথা শুনে তারা একে অপরের দিকে তাকায় এবং ভাবতে থাকে তারা একে অপরকে কি জন্য মারবে, এর আগে তো তারা একে অপরকে চিনতই না। লিসা আরো বলে পাইলট কেউ ইচ্ছা করে হত্যা করেছে, কারণ তার চেহারা দেখে সে বুঝতে পেরেছে। আর এইসব কথাই সে তার স্বামী ডেভিডকে বলে, যেটা তাদের পেছন থেকে কেউ দাঁড়িয়ে থেকে শুনছিল। আর সেই লোকটাই সবকিছু জানার জন্য ডেভিডকেও মেরে ফেলছে। গতকালকে যখন তারা জঙ্গলে যায় নিশ্চয়ই তাদের মধ্য থেকে কেউ সেই বিষাক্ত মাশরুম সাথে নিয়ে আসে এবং তা ডেভিডের খাবারের সাথে মিশিয়ে ডেভিডকে খাইয়ে দিয়েছে, যার কারণে ডেভিড মারা গেছে। তার মাঝে ডেভিড গতকালকে এমির খাবারও খায়, কে জানে এমির খাবারের মধ্যে বিষ ছিল কিনা। এটা শোনার পর সবাই আতঙ্কিত হয়ে পড়ে, তাদের মুখের মধ্যে ভয়ের একটা ছাপ দেখা যায়। তাদের মধ্যে যদি কেউ অপরাধী হয়ে থাকে তাহলে তো সত্যিই সবার জীবন বিপদের মুখে আছে। তখন একে একে সবাই আলাদা হয়ে যায়, কারণ কেউ কারোর উপর ভরসা করতে পারছিল না। জনি তার স্ত্রী এমিকে পাইলটের ফোন দেখায়, যেটা সে আগেই তার কাছে রেখেছিল। সেই ফোনে পাইলটের শেষ ভিডিও রেকর্ডিং পাওয়া যায়, যেখানে সে নিজেই স্বীকার করেছে কিভাবে সে প্লেনে গোপন রহস্য লুকিয়ে আছে এবং ইচ্ছাকৃতভাবে এই প্লেনটি ক্রাশ করা হয়েছে। ডনি এবং এমি সেই ভিডিও বাকি সবাইকে দেখায়। ভিডিও দেখে তাদের সবারই বিশ্বাস হয় এখানে নিশ্চয়ই বড় ধরনের কোনো বিপদ লুকিয়ে আছে, আর পেছনের দুইটা মৃত্যুর দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত। এর মাঝে কার্লোস জানায় সে জিপিএস ডিভাইসটা ঠিক করে ফেলেছে, এখন শুধু তাদের পাহাড়ের চূড়ায় যেতে হবে এবং ডিভাইসটা সেখানে স্থাপন করে দিতে হবে। কিন্তু এখানে বাদে বড় একটা সমস্যা, কেউ কাউকে বিশ্বাস করতে চাচ্ছে না, কেউ পাহাড়ের উপর যেতে রাজি হয় না। এখানে সবাই মিলিতভাবে ডিসাইড করে কে কে পাহাড়ের উপরে যাবে আর কে কে এখানে প্লেন পাহারা দেবে। তখন জ্যাক বলে সে নিজে থেকে এখানে ক্যাম্প পাহারা দেবে। কার্লোসের সাথে ডাক্তার কেবিন এবং ক্রিস্টি পাহাড়ে উঠবে এবং জিপিএস ডিভাইস ইনস্টল করবে। তিনজন ডিভাইস নিয়ে উপরে উঠতে শুরু করে। এদিকে ওঠার সময় কার্লোস চুইনগাম খেতে থাকে আর ক্রিস্টি তার গ্রামের মুরুখটি দেখে বুঝতে পারে যে কার্লোসই প্লেন থেকে খাবার চুরি করেছে। কিন্তু ক্রিস্টি এটা কাউকে বুঝতে দেয় না, সে নিজেই সতর্কতার সাথে কার্লোসের সাথে উপরে উঠতে থাকে। এর মাঝে জিপিএস ডিভাইসটা কার্লোসের কাছে ছিল। ক্রিস্টি এই ডিভাইসটা নিজের কাছে নিয়ে নেয়, কার্লোস যদি অপরাধী হয়েও থাকে যেন ডিভাইসটা নষ্ট না করতে পারে। এরপর হঠাৎ করে ক্রিস্টির পার স্লিপ করে সে পাহাড় থেকে পড়ে যেতে লাগে। তখন ডাক্তার কেবিন তার হাত ধরে ফেলে, যার কারণে সে পাহাড়ে ঝুলে থাকে আর ডিভাইসটা তার পাশেই পড়েছিল। তাদের তিনজনেরই জানা আছে যদি এই ডিভাইসটা কোনো রকম নষ্ট হয়ে যায় তাহলে তাদের এখান থেকে বের হওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। ক্রিস্টি নিজের জীবন বাজি রেখে ডিভাইসটাকে হাতে তুলে নেয়। ডাক্তার কেবিন এবং কার্লোস নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ক্রিস্টির হাত ধরে উপরে টেনে তুলে। এই ঘটনার পর তিনজনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয় হয়তোবা তাদের মধ্যে কেউ অপরাধী না। সেখানে কার্লোস ডিভাইসটা সেট করতে থাকে আর এদিকে ক্রিস্টি এবং ডাক্তার কেবিন দাঁড়িয়ে কথা বলতে থাকে। ডাক্তার কেবিন তার মোবাইল ফোন চেক করে কিন্তু সেখানেও ফোনের কোনো সিগন্যাল পায় না। এর মাঝে কার্লোস বলে যে ডিভাইসটা সে অ্যাক্টিভ করে দিয়েছে, ঘন্টা দুয়েকের মধ্যে উদ্ধারকারী টিমের কাছে তাদের লোকেশন চলে যাবে, কেউ না কেউ তাদেরকে উদ্ধার করতে চলে আসবে। সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই তিনজন তাদের ক্যাম্পে ফিরে আসতে থাকে। আর এদিকে নিচে থাকা কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। লিসা জ্যাককে বন্দুক তাক করে দূরে থাকতে বলে, কারণ তার স্বামী মারা যাওয়ার পর সে আর কাউকে বিশ্বাস করতে পারছে না। কিছুক্ষণ পর উপর থেকে বাকি তিনজন নিচে নেমে আসে। তারা জানায় তারা ডিভাইসটা ঠিকমতো ইনস্টল করে ফেলেছে, এতক্ষণে হয়তোবা তাদের লোকেশন উদ্ধারকারী টিমের কাছে চলে গেছে। এখন তারা শুধু ভাবতে থাকে যে কোনো ভাবে হোক আজকের রাত্রটা শুধু পার করতে হবে, আগামীকালকে উদ্ধারকারী টিম আসবে আর তাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন দেখা যায় কার্লোস একা একা প্র্যাকটিস করছে। তখন হঠাৎ করে তার পেছন থেকে কেউ একজন মুখোশ পরে তার কাছে আসে এবং তাকে ছুরির আঘাত করে মেরে ফেলে। সকাল হবার পর কেউ আর কার্লোসকে খুঁজে পায় না। তারা সিদ্ধান্ত নেয় তারা কার্লোসকে খুঁজে বের করবে। তখন ডাক্তার কেবিন বলে গতকালকে তারা ডিভাইস সেট করেছে, এতক্ষণে তো উদ্ধারকারী দল তাদেরকে উদ্ধার করতে চলে আসার কথা, কিন্তু তারা কি আর জানতো তাদের মধ্য থেকে কেউ সেই ডিভাইসের তার কেটে রেখেছে। তখন নিচে থাকা সবাই কার্লোসকে খুঁজতে থাকে কিন্তু আশেপাশে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন কেবিন বলে তাদের উচিত পাহাড়ের উপরে গিয়ে আবার ডিভাইসটা চেক করে আসা। ক্রিস্টি তার কথাতে রাজি হয়। যখন তারা উপরে উঠতে থাকে তখন তারা দূরে অনেকগুলো পাখি দেখতে পায় যা একসাথে জড়ো হয়ে আছে। তারা পাহাড়ে ওঠা বাদ দিয়ে আগে সেখানে যায়। সেখানে গিয়ে তারা কার্লোসের মৃতদেহ দেখতে পায়, যাকে গতরাতে তাদের মাঝেই কেউ ছুরির আঘাত করে মেরে ফেলেছে। তখন তারা আবার ক্যাম্পে ফিরে আসে। তারা ক্যাম্পে এসে জানায় কার্লোসকে কেউ মেরে ফেলেছে। তখন এখানে থাকা সবাই এমি এবং ড্যানির উপর সন্দেহ করতে থাকে, কারণ গতরাতে তারাই কার্লোসের পাশাপাশি ঘুমিয়েছিল। এদিকে তখন লিসা বলে গতরাতে তার বন্দুক থেকে সবগুলো গুলি কে যেন চুরি করেছে, এখন তার কাছে শুধুমাত্র একটি মাত্র গুলি আছে যেটা সে তার পকেটের মধ্যে রেখেছিল। হঠাৎ করে তখন বৃষ্টি শুরু হয়। সবাই তখন প্লেনের ভিতরে গিয়ে আশ্রয় নেয়। প্রচুর বৃষ্টির কারণে বিমানের সিলিং
রেলিং ভেঙে উপর থেকে কিছু ব্যাগ নিচে পড়ে। তখন তারা আসল রহস্য বুঝতে পারে যে এখানে কি জন্য যাত্রীদেরকে মারা হচ্ছে। আসলে এই সবগুলো ড্রাগসের প্যাকেট, আর এই ড্রাগসের প্যাকেটগুলোর জন্যই একজন একজন করে মারা হচ্ছে। ড্যানি তখন বলতে থাকে এগুলার দাম তো কয়েক কোটি টাকারও বেশি। এসব কিছু দেখে এমি প্লেন থেকে বের হয়ে যায় এবং সে বৃষ্টির মধ্যে জঙ্গলের মাঝে ভয়ে দৌড়াতে থাকে। তাকে খোঁজার জন্য সবাই প্লেন থেকে বের হয়। লিসা যখন তার বন্দুক নিয়ে এমিকে খোঁজার চেষ্টা করে তখন দেখা যায় লিসার পেছন থেকে সেই খুনি এসে তাকে আক্রমণ করে এবং তাকে সেখানেই মেরে ফেলে। সকাল হবার পর লিসার লাশ দেখে কেবিন রেগে যায়। তাদের এত সতর্ক থাকার পরও সেই খুনিটি কাউকে না কাউকে মেরে ফেলছে। এখানে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না তাদের 5 জনের মধ্যে আসল খুনিকে। ক্রিস্টি তখন জ্যাকের দিকে বন্দুক তাক করে এবং বলতে থাকে কিছুক্ষণ আগে সে জ্যাকের ব্যাগ থেকে লিসার বন্দুকের সবগুলো গুলি উদ্ধার করেছে যা লিসার বন্দুক থেকে চুরি হয়। এখানে বোঝা যায় জ্যাকই আসল খুনি হবে। এখানে ক্রিস্টি আরো বলে জ্যাকের ব্যাগ থেকে সে একটি স্যাটেলাইট ফোনও পেয়েছে। এর থেকে ক্রিস্টি শতভাগ নিশ্চিত হয়ে যায় জ্যাকই আসল খুনি। জ্যাক তখন বলে লিসাকে সে খুনি মনে করেছিল যার কারণে সবার নিরাপত্তার জন্য লিসার বন্দুক থেকে গুলিগুলো সে চুরি করেছিল, কিন্তু স্যাটেলাইট ফোনের ব্যাপারে সে কিছুই জানে না। জ্যাক আরো বলে হয়তো তাদের মধ্যে যে আসল খুনি সেই হয়তো তাকে ফাঁসানোর জন্য তার ব্যাগের মধ্যে স্যাটেলাইট ফোনটি রেখেছে। কেবিন তখন বলে এই ফোন থেকে এখনই তাদেরকে সাহায্য চাওয়া উচিত। ক্রিস্টি তখন বলে সে অনেক চেষ্টা করেছে এই ফোন খোলার জন্য। এই ফোনের মধ্যে এমন একটি পাসওয়ার্ড দেওয়া যেটা কেউ চাইলে খুলতে পারবে না যার ফোন সে ছাড়া। জ্যাক তখন বারবার অস্বীকার করে এবং বলে এই ফোন তার না এবং সে পাসওয়ার্ডও জানে না। ডনি তখন জ্যাককে মারতে থাকে। কেবিন তখন সবাইকে বোঝায় জ্যাককে মেরে ফেললে হবে না, যতক্ষণ পর্যন্ত তারা ফোনের পাসওয়ার্ড না পাচ্ছে ততক্ষণ তারা অবশ্যই জ্যাককে বাঁচিয়ে রাখতে হবে। সবাই মিলে তখন জ্যাককে একটি গাছের সাথে বেঁধে রাখে। সবাই মিলে তখন কেবিনকে দায়িত্ব দেওয়া হয় জ্যাককে টর্চার করে তার মুখ থেকে সত্য কথা এবং ফোনের পাসওয়ার্ড বের করার জন্য। এদিকে কেবিন জ্যাকের কাছে আসে এবং তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে। জ্যাকও বলতে থাকে সে কাউকে খুন করেনি এবং ফোন সম্পর্কে সে কিছুই জানে না। এদিকে বাকি 3 সদস্য ক্রিস্টি, ড্যানি এবং এমি পাহাড়ের উপরে থাকা ডিভাইস চেক করতে চলে যায়। তারা গিয়ে দেখতে পায় ডিভাইসের তার কেউ খুলে রেখেছে। তাই তো এতদিন ধরে কেউ তাদেরকে রেস্কিউ করতে আসেনি, কারণ ডিভাইস তো তখন থেকে বন্ধ হয়ে আছে। তখন ক্রিস্টি তার জোড়া দিয়ে ডিভাইসটাকে আবার অ্যাক্টিভ করে দেয়। সাথে সাথেই তাদের লোকেশন আমেরিকাতে চলে যায়। যারা তাদের হারানো প্লেন খোঁজার চেষ্টা করছে দেখা যায় যে লোকেশনটা পড়েছে সেটা অ্যামাজন জঙ্গলে, যেটা আমেরিকার সীমার বাহিরে। যেহেতু সেই এলাকা তাদের রেজিস্টার্ড নাই সেহেতু তাদের আর্মি সেই জঙ্গলে পাঠাতে পারবে না, সেখানে কেবল মেক্সিকান আর্মি যেতে পারবে। এখানে মুভির একটি টুইস্ট রিভিল হয়। এখানে যে মেয়েটিকে আমরা দেখতে পাচ্ছি সে হচ্ছে জ্যাকের স্ত্রী। জ্যাক আসলে কোনো খুনি না, সে একটি সিক্রেট মিশনে গিয়েছে। এর থেকে বোঝা যায় এই 5 জনের মধ্যে জ্যাকও খুনি না, অন্য কেউ খুন করে জ্যাককে ফাঁসিয়ে দিয়েছে। এখানে বন্দী হয়ে থাকা জ্যাকের কাছে ক্রিস্টি আসে। ক্রিস্টিরও মনে হয় জ্যাক আসলে খুনি না, তাকে ফাঁসানো হয়েছে। জ্যাক তখন ক্রিস্টিকে বোঝায় যদি সে আসলেই খুনি হতো তাহলে গুলির সাথে বন্দুকটাও চুরি করতো এবং বাকিদের খুব সহজে মেরে ফেলতে পারতো, কিন্তু সে তো সেটা করেনি। ক্রিস্টি তখন সবকিছু বুঝতে পারে এবং জ্যাকের বাঁধন খুলে দিয়ে তাকে পালিয়ে যেতে বলে। সকালে বাকি সবাই অবাক হয়ে যায় জ্যাক কিভাবে পালিয়ে গেছে। তখন ড্যানি এবং এমি ভয় পেয়ে ক্রিস্টি এবং ডাক্তার কেবিন থেকে আলাদা হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জ্যাকও নিজে থাকার জন্য আলাদা একটা জায়গা খুঁজতে থাকে। ড্যানি তখন এমিকে বলে সে তার কিছু হতে দেবে না, তারা ডিভাইস ইনস্টল করেছে আর কিছুক্ষণ পরেই তাদেরকে উদ্ধার করার জন্য উদ্ধারকারী টিম চলে আসবে। তারপর আমরা দেখতে পাই ঠিক সেটাই হয়। মেক্সিকান আর্মিদের কাছে অর্ডার চলে আসে সেইখানে গিয়ে সবাইকে উদ্ধার করার জন্য। আর্মি সদস্যদের একটা টিম হেলিকপ্টার নিয়ে অ্যামাজন জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ড্যানি আর এমি একসাথে বসে আছে আর বাকি 3 জন আলাদা আলাদা ভাবে আছে। হঠাৎ তারা একসাথে কয়েকটা গুলির শব্দ শুনতে পায়। তখন তারা ক্যাম্পে এসে দেখতে পায় ড্যানি এবং এমিকে পিছন থেকে কেউ গুলি করে মেরে ফেলেছে। এখন এর থেকে বোঝা যায় এখানে বেঁচে থাকা 3 জনের মধ্যে একজন সেই কিলার যে সবাইকে হত্যা করছে। এখানেই শেষ হয় সিরিজের 4 নাম্বার এপিসোড। শীঘ্রই ফিরবো আরো 2টা এপিসোড নিয়ে যেখানে রয়েছে আরো নতুন নতুন টুইস্ট। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা একটা লাইক দিয়ে দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।